আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের আগের দিনেও বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। সড়ক, রেল এবং নৌপথে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কমলাপুর রেল স্টেশন দিয়ে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর ছেড়েছে প্রতিটি ট্রেন। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। ঠিক সময়ে বাস ছাড়ার স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটেও। শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীদের। লঞ্চে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুদ্র, ঈদকে ঘিরে সবাই যে যার মতো সড়ক, রেল এবং নৌপথে যাচ্ছেন। রেল স্টেশনে আছেন আপনি, সেখানে কি অবস্থা একটু জানবো। আসলে ঈদ যাত্রার একেবারে শেষ সময় এখন। আপনি নিশ্চয়ই জানেন যে আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সেই হিসেবে আজ যদি আমাদের দেশে চাঁদ দেখা যায়, আগামীকাল কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হবে। যেহেতু একেবারে শেষ সময়, সেহেতু ভিড় একটু বেশি। আমরা সকাল থেকে এসে কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি, গতকালকের থেকে আজকে যাত্রীর চাপ একটু বেশি। তবে স্বস্তির খবর যেটি হচ্ছে যে ঠিক সময় আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আপনি এখন যে ট্রেনটি দেখছেন সেই ট্রেনটি হচ্ছে জামালপুর এক্সপ্রেস। জামালপুরগামী এই ট্রেনটি ছেড়ে যাবে ঠিক 10টায়। আমরা যেটি এসে দেখেছি 9টা 20 মিনিটে এই প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসে, অর্থাৎ ট্রেন ছাড়ার 40 মিনিট আগে প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসে। এছাড়াও আমরা সকালে এসে রংপুরগামী একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছি একদম সঠিক সময়ে। স্টেশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে 6টা থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে এবং 6টায় প্রথম রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে ঠিক সঠিক সময়। এছাড়াও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিও সঠিক সময় ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কোনোভাবে যেন শিডিউল বিপর্যয় না হয় এবং দু একটি ট্রেন হয়তো 10 মিনিট 15 মিনিট লেটে ছাড়ছেন। বিশেষ করে অনেক সময় যাত্রীরা ছাদে ওঠার চেষ্টা করছে, তাদেরকে নামিয়ে দেওয়ার কারণে অনেক সময় ট্রেনটি 10 মিনিট বা 15 মিনিট ছাড়তে দেরি হচ্ছে। এছাড়া কিন্তু প্রত্যেকটি ট্রেন সঠিক সময় ছাড়ছে। যাত্রীরা যেটি বলছেন, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণত ঈদ যাত্রায় প্রতি বছরই ভোগান্তির শিকার হতে হয়। 2 ঘন্টা 5 ঘন্টা, এমনও 10 ঘন্টা লেট হয় অনেক ট্রেন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। খুবই স্বস্তির সঙ্গে ট্রেনে যাত্রা করতে পারছেন এবং ভবিষ্যতে যেন এই যে যাত্রাটা শুরু হলো, সঠিক সময় ট্রেন ছাড়ার যে বিষয়টি শুরু হলো, এটি যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা কিন্তু যাত্রীরা করছেন। রিদওয়ানা। রফিককে ধন্যবাদ। রেল স্টেশন থেকে তিনি যুক্ত হয়েছিলেন, কমলাপুর রেল স্টেশন থেকে। এবার আমরা সড়ক পথের খবর জানবো। গাবতলীতে আছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লালের কাছ থেকে জানবো। বিল্লাল, কিছুক্ষণ আগে রফিক আমাদের জানাচ্ছিলেন রেল স্টেশনে তেমন কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি, মোটামুটি স্বাভাবিকভাবে সব চলছে। আপনি আছেন বাস টার্মিনালে, সেখানে যাত্রীদের কি অবস্থা? কোনো ভোগান্তি আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা? আসলে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বাসের কোনো শিডিউল বিপর্যয় নেই, সেক্ষেত্রে বলা যায় যে বাসে সাধারণত অন্যান্য বছর যাত্রীদের একটু ভোগান্তি তৈরি হয়। পাশাপাশি যে অভিযোগ থাকে যাত্রীদের পক্ষ থেকে, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া, তারপর হচ্ছে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে যে দালালের দৌরাত্ম। আমি এই মুহূর্তে আছি যে গাবতলী যে বাস টার্মিনাল। আপনাদেরকে দেখানো যে বাস টার্মিনাল বলা যায় যে অনেকটা অন্যান্য সময় যেই যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে, যেহেতু এবার ছুটি দীর্ঘদিন কয়েকদিন যাবতই হচ্ছে, সেদিন থেকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটা কমে এসেছে। আমি কাউন্টারগুলোতে সাথে কথা বলেছি, এখন যে বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলোতে বলা যায় যে বেশিরভাগ বাসই হচ্ছে পর্যাপ্ত যাত্রী ছাড়াই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর যেখান থেকে যাত্রীরা যে গন্তব্যে যেতে চাচ্ছেন কিন্তু সেই জায়গায় কিন্তু বাস পাচ্ছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে গাবতলী থেকে যেহেতু রাজধানীর প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ বাহির রয়েছে, গাবতলীতে গাড়িগুলো বের হওয়ার পথে কোনো প্রকার যানজটে কিন্তু যাত্রীদেরকে পড়তে হচ্ছে না। পাশাপাশি যেই সময়তে যেই বাসটি ছাড়ার কথা ছিল সেই সময়তে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো অতিরিক্ত ভাড়া নিয়ে কিন্তু আমরা দেখি এখানে প্রশাসনের তৎপরতা কিন্তু আমরা গত 2 দিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। যার ফলে কিন্তু গতকাল কয়েকটি বাস অতিরিক্ত 50 থেকে 60 টাকা অতিরিক্ত ভাড়া নিল। আজকে সেই প্রবণতা কিন্তু টোটালি বলা যায় যে
নেই। আর পাশাপাশি বলে রাখি যে যাত্রীদের কাছে অন্যান্য সময় একটি অভিযোগ থাকতো যে এখানে যে দালালদের দৌরাত্ম্য, কারণ তারা হচ্ছে যখন যাত্রীরা আসতো একজনের কাছ থেকে টিকিট কিনে সেটা কিন্তু দেখা যাচ্ছে কালোবাজারের একটা টিকিট বলা যায় যে সে কিন্তু বাস নির্দিষ্ট বাস নাই কিন্তু তাকে টিকিট বিক্রি করে দিয়েছে। এরকম যে দালালের একটা দৌরাত্ম্য গাবতলী বাস টার্মিনালে ছিল সেটি কিন্তু এখন আর নেই। বলা যায় যে কোনো প্রকার বিশৃঙ্খলা অনিয়ম ছাড়াই কিন্তু রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। খুবই ভালো খবর, নির্বিঘ্নেই যাত্রীরা পৌঁছাবে তেমনটাই প্রত্যাশা। বিলাল, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। তবে গণপরিবহনের চাপ থাকলেও যাত্রীর চাপ কিছুটা কমেছে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায়ের। শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার রাত থেকে যানবাহনের অতিরিক্ত চাপ এবং কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় সড়কের কালীহাতির পৌলি থেকে সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত এখনও গাড়ি ধীর গতিতে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বরিশালে ঈদে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, একটু জানাবেন আমাদের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের পরিস্থিতি কি এখন পর্যন্ত, আমাদের একটু বলবেন। রাজনা, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যে চিত্রটি স্বস্তি, ভোগান্তি এবং স্বস্তি, তো গেল মধ্যরাত থেকে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন বিকল এবং সেতুর উপর কয়েকটি যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সেতুর উপরে 8টি যানবাহন বিকল হয় এবং এই 8টি যানবাহন বিকল হওয়ার ফলে তারা কিন্তু রাত 3:19 থেকে সকাল 6টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে। আর এই টোল আদায় বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ সড়কের বিভিন্ন জায়গায় কাজ করছে এবং কাজ করার ফলে তাদের যে সড়কে শৃঙ্খলা থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই যানজট নিরসন হয়ে গেছে। তবে এখন অনেকটাই স্বস্তিতে মানুষজন ঘরে ফিরছে, কোথাও যানজট বা সড়কের ধীরগতি লক্ষ্য করা যায়নি। বেদনা। কামাল, ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে 1446 হিজরি সনের শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে সৌদি আরবে চাঁদ দেখা গেলেও ওমান এবং অস্ট্রেলিয়াতে চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। এছাড়া ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া সহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 29 বা 30 দিনে মাস হয়ে থাকে। এছাড়াও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সাদরা দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 9টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় দরবার শরীফ মাঠে। 1928 সাল থেকে সাদরা দরবার শরীফের পীর সৌদি সহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ঈদ উদযাপনের প্রথা চালু করেছেন।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, শরীয়তপুরে কতটি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ? আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হল শরীয়তপুরের দরবার শরীফ। গত বছরের সৌদির সাথে মিল রেখে খুতবা পাঠ করা হচ্ছে শরীয়তপুর থেকে সরাসরি আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম, এখন পর্যন্ত দেখছি যে খুতবা পাঠ করা হচ্ছে। মুসলমানরা যারা সেখানে আজকে সৌদির সাথে ঈদকে মিল রেখে ঈদ পালন করেন তারা সেখানে বসে ঈদের জামাত আদায় করছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট বড় সব বয়সী যারা আছেন তারা সেখানে ঈদকে সামনে রেখে ঈদকে উদযাপন করছেন এবং নামাজ আদায় করবেন কিছুক্ষণের মধ্যে, হয়তো খুতবা পাঠের পর। দর্শক, পরের খবরে যাব এবার। কেউ হেনস্থার শিকার হলেই র্যাব ফোর্সেস তা কঠোর হাতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। শনিবার ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারকরণে দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা শেষে তিনি কথা জানান। মহাপরিচালক সারা দেশে র্যাবের কার্যক্রম পরিচালনার বিষয়গুলো তুলে ধরে বলেন, বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এলাকা ভিত্তিক আমাদের কন্ট্রোল রুমের নাম্বার রয়েছে, শুধুমাত্র র্যাব 1 না, আমি বলবো পুলিশের 999 রয়েছে, সেনাবাহিনীর গ্রাউন্ডে রয়েছে। আপনারা যদি দ্রুত আমাদেরকে ইনফর্ম করেন তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হব। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্ত্রীর সরকারি গাড়ি এবং গানম্যান নিয়ে কথিত স্বামী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন নিজেই বেরিয়ে পড়তেন ম্যাজিস্ট্রেট হয়ে। রীতিমতো মোবাইল কোর্ট বসিয়ে করতেন জরিমানা। অবৈধ এ কাজে সহযোগিতা করতেন তার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অভিযোগ, সেই ম্যাজিস্ট্রেটেরই সরকারি গাড়ি চালক রুবেলের। এসব অপরাধের প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন AR বাদল। ফুলে সজ্জিত সরকারি গাড়িতে কর্মস্থল বদলের সংবর্ধনা নেন নরসিংদীর শিবপুরের আলোচিত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। সাথে ছিলেন ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তার কথিত স্বামী আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন। শিবপুর সীমান্তে এসে সরকারি প্রোটোকলের গাড়ি ছেড়ে ওঠেন বিলাসবহুল গাড়িতে। শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত যোগ দিয়েছিলেন 2022 সালের 16 জানুয়ারি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই স্ত্রীর প্রভাবকে ব্যবহার করে কথিত স্বামী ভয়ঙ্কর সব অপরাধ করে বেড়াতেন। সরকারি গাড়ি ব্যবহার করে পরিচালনা করতেন ভ্রাম্যমাণ আদালত। ইউনার হাজবেন্ড গানম্যান নিয়েও উনি বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন সময় মোবাইল কোর্টে বেরিয়ে যেত। উনি মোবাইল কোর্টের থেকে গাড়ি ধরতো, মানে উনি ওনার মতো করে নিজের মতো করে ক্ষমতা প্রয়োগ করতো আর কি। ম্যাজিস্ট্রেটের থেকে আর বেশি কিছু মনে করতো। ইউনুসার তো হচ্ছেন উনি নামে, আর ক্ষমতা দেখাইতে হচ্ছে উনি। এসব অপরাধের দোষর কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অপরাধের প্রতিবাদ করায় উল্টো চাকরি হারাতে হয় চালক রুবেলকে। সাসপেন্ড করারও আরো 8 মাস আগে থেকে উনি বেতন বন্ধ করে রাখছে, প্রায় 4 লক্ষ টাকার উপরে 2 বছরের বেতন, আংশিক ভাতা। বরং আরো গ্যাস পাম্প থেকে আমার স্বাক্ষরে উনি গ্যাস নিছেন এবং ওই টাকার জন্য ওনাদেরকে উলাই দিয়েছে আমার নামে মামলা করতে। সরকারি
সরকারি গাড়ি মেরামত ও জ্বালানির খরচ না দিয়ে উল্টো চালককে অভিযুক্ত করে বরখাস্তপত্র তৈরির অভিযোগ জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে। দেলোয়ার ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারীও বলেন, জিনিয়া জিন্নাতের অভিযোগ ভিত্তিহীন। আমি টাকা পাবো, আমার টাকাটার জন্য আমি গেছি, কিন্তু আমার টাকাটা দেয়নি, প্রায় তো 50,000 টাকার মতো পাবো। নরসিংদীর বাঘহাটার সাহেব প্রতাপ এলাকার মেসার্স ভূঁইয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের ম্যানেজার রাখাল চন্দ্র বিশ্বাস জানান, চালকদের ফাঁসাতে জিনিয়া ও মিনহাজ খাতায় ড্রাইভারদের দিয়ে স্বাক্ষর করাতেন। 1,60,383 টাকা বকেয়া এবং এই টাকার জন্য উনি থাকা অবস্থায় অনেকবার গেছি, বিভিন্ন অজুহাত দেয়ছে, বিভিন্ন তালবাহানা করছে, বিলটা দেয় নাই, ওনার ড্রাইভারকে দোষারোপ করে গেছে। রুবেলের স্ত্রী সন্তানের মুখের দিকে চেয়ে জিনিয়া জিন্নাতের কাছে স্বামীর চাকরি ফেরত চাইতে গেলেও মন গলেনি, অথচ এত সব অপকর্ম করেও বেহাল তবিয়তে আছেন আলোচিত জিনিয়া জিন্নাত। 3-4 দিন গেছি, ম্যাডামে অনেক খারাপ ব্যবহার করছে, যে এই মহিলারে কেন ভিতরে পাঠাইছেন। রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসী ও প্রতারণা মামলায় জিনিয়া জিন্নাতের কথিত স্বামী শরীয়তপুর কারাগারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন জিনিয়া জিন্নাত। আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা, ঠিক আছে? এরকম অযৌক্তিক ভিত্তিহীন কথা বললে হবে না। AR বাদল, RTV, ঢাকা। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। এমনটি ঘটলে এসব অঞ্চলের প্রায় 70% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করায় এর অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। আতঙ্ক নয়, এখন থেকেই জনগণকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। চলতি বছর জানুয়ারিতে এক সপ্তাহের ব্যবধানে 3টি ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। গত বছর প্রায় 60টি ভূমিকম্প রেকর্ড করা হয় দেশে, যার মধ্যে 30টির বেশি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে, আর 3টি 4 মাত্রার উপরে। এমন ছোট ছোট ভূমিকম্প সতর্কবার্তা দিলেও উদাসীন সরকার সহ সাধারণ জনগণ। বড় ধরনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সম্প্রতি মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্ক বিরাজ করছে প্রতিবেশী দেশগুলোতে। বিশেষজ্ঞদের মতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাদের, আর মৃত্যু হতে পারে কমপক্ষে 2 লাখেরও বেশি মানুষের। আমাদের যে সাবডাকশন জোন পূর্বে যেটা আছে, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বিপজ্জনক উৎস এখানে, বিকজ এটা হচ্ছে একটা সাবডাকশন জোন। এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এখানে এই উৎসে 8.2 থেকে 9 মাত্রা শক্তিসম্পন্ন ভূমিকম্প এখানে সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে রয়েছে। সেটা আজ হোক, কাল হোক বা 50 বছর পরে হোক, এই শক্তিটা বের হবেই। বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এখান থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে ওই পার্বত্য অঞ্চলে উৎস, কিন্তু ক্ষয়ক্ষতি হবে সবচেয়ে বেশি ঢাকাতে। যদিও সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং উৎসের খুব নিকটে, কিন্তু ক্ষতিটা হবে ঢাকাতে, কেননা ঢাকা হচ্ছে এটা অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত একটা নগরায়ন। ইন্ডিয়া প্লেট নিচে নেমে যাচ্ছে, উপরে বার্মা প্লেট, এটা এখানে আটকে রয়েছে, সরতে পারছে না। এটা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে এখানে স্লিপ হবে, এবং এটা আমাদের মতে যে পরিমাণ সংকোচন হচ্ছে, সংকোচনের হার, সেইখান থেকে আমরা দেখেছি যে এটা যখন এটা ছেড়ে দিবে, শক্তি ফ্রিকশন এনার্জি এক্সিড করবে, তখন 10 মিটার এটা হঠাৎ করে জাম্প করবে। তখন এটা ভয়াবহ অবস্থা। এবং সেই ঢাকা শহরে যে বিল্ডিং টিল্ডিং এইগুলোতে আপনারা দেখলেন যে 1000 কিলোমিটার দূরে ব্যাংককে ওখানে হাই রাইজ বিল্ডিং কিভাবে 1 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার করতে হবে। যতগুলো অর্গান আছে, রাজুক বা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ, সবাই মিলেই কিন্তু এনফোর্সমেন্টের কাজ করবার কথা। কিন্তু দুঃখজনকভাবে সত্য যেটা হচ্ছে যে রাষ্ট্র সবসময় এই ক্ষেত্রে ছাড় দিয়ে এসেছে। অধিকাংশ ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদেরকে প্রমোট করতে গিয়ে, তাদের ব্যবসার দিক দিয়ে দেখতে গিয়ে আমাদের সাধারণ মানুষের যে বেসিক নিরাপত্তার ঘাটতি হচ্ছে কিনা সেটা দেখছে না। আবার অনুমোদনহীন ভাবে জলাভূমি ভরাট করে যখন মাইলের পর মাইল যখন ভবন হয়ে যায়, রাষ্ট্র নির্বিকার থাকে, তখন বোঝা যায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই যে আমাদের
ভবনের যে ঝুঁকিগুলো সেটা নিয়ে তাদের সেই অর্থে বড় কোনো মাথা ব্যথা নাই। যদি থাকতো তাহলে আমরা এই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে ড্যাব সংস্কারের নাম দিয়ে আরো বহুতল ভবন নির্বিচারে বানানোর জন্য যেই পায়তারা দেখছি সেটা হওয়ার কথা ছিল না। আতঙ্কিত না হয়ে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় তার পরিকল্পনা এখন থেকেই জোরালোভাবে করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।